করব। শহীদ বীর শহীদ লড়াকু বীর তৃণমূল কংগ্রেসের কর্মী বিষ্ণুপদ মণ্ডল, তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদ মণ্ডলকে হত্যা করার চেষ্টা করেছিল। 244 নম্বর বুথের বুথ সভাপতি গুরুপদ মণ্ডলকে হত্যা করার চেষ্টা করেছিল। হত্যা করতে না পেরে তাকে ভজালি চালিয়েছিল। তার হাতটি প্রায় কেটে পড়ে যাওয়ার উপক্রম ছিল। তৎকালীন সেই সময় তার ভাই অঞ্চল সভাপতিগণ এসেছেন। প্রত্যেককে আমাদের শহীদ বিষ্ণুপদ মণ্ডলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার জন্য অনুরোধ করছি। আমাদের 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় সুনীল দাকে বলবো যে আমাদের এরপরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন আমাদের জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষা সম্মানীয় অভয়া দাস মহোদয়া। এরপরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন আহমদ সাহেব, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। এরপরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন আমাদের জেলা পরিষদের সদস্য নন্দিনী গল মহোদয়া। এরপরে যে প্রাক্তন জেলা পরিষদের সদস্য প্রণব মহাপাত্র পুষ্পস্তবক অর্পণ করবেন। আমাদের অঞ্চল সভাপতি সীতারাম করণ, মাস্টার মনসুর অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি দুলুদা, সেই সঙ্গে আমাদের অঞ্চলের শিক্ষা সঞ্চালক সাকির খান, পঞ্চায়েত সমিতির সদস্য মিঠুয়ারা বিবি, পঞ্চায়েত সমিতির সদস্য সাহারা খাতুন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি জয়ন্তী মণ্ডল, ব্লকের SC/ST সেলের সভাপতি শঙ্কর দাস, আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু, আমাদের ব্লক যুব কনভেনর জয়দেব দাস, এবং আমাদের সানাউল্লাহ খান, উত্তম বাড়ি, উত্তম প্রামাণিক অঞ্চল সভাপতি মুজিবুর খান, আব্দুল ফরাদ, আমাদের যুব নেতৃত্ব যারা আছেন, আজানুর, আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি, সেই সঙ্গে সামনে আসবেন দাদা, সামনে আমাদের শহীদ বিষ্ণুপদ মণ্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের প্রিয় মুখপাত্র, নন্দীগ্রামের দুঃখের সাথী, প্রদেশ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্মানীয় কুণাল ঘোষ মহোদয়। শহীদ স্মরণে আপন মরণে রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করুন, শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত। এরপরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং প্রদেশ তৃণমূল কংগ্রেসের IT সেলের সভাপতি সম্মানীয় দেবাংশু ভট্টাচার্য মহোদয়। শহীদ স্মরণে আপন মরণে রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করুন, শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত, আমার শহীদ আমার ভাই। এরপরে শহীদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের নন্দীগ্রামের আন্দোলনের সাথী রাজ্যসভার সাংসদ সম্মানীয় দোলা সেন মহোদয়। শহীদ স্মরণে আপন মরণে রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করুন, শত শহীদের রক্ত। এরপরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় অসিত ব্যানার্জি মহোদয়। এরপরে আমাদের শহীদ বিষ্ণুপদ মণ্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করছেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতৃত্ব সভাপতি সম্মানীয় সুফিয়ান সাহেব। এরপরে মাল্যদান করবেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি সম্মানীয় সুহাসিনী কর মহোদয়া। এরপরে
মাল্যদান করবেন জেলা পরিষদ। আমাদের বুথ সভাপতি গুরুপদ মন্ডল তার ভাই বিষ্ণুপদ মন্ডল তাকে কুৎসিত ভাবে হামলা করে কুপিয়ে খুন করে দিয়ে গেছে বিজেপির গুন্ডা। যে ব্যক্তি সাত পাঁচে থাকতেন না, মূলত চাকরি করতেন কলকাতায়, খুব অল্প সময়ের জন্য গ্রামের বাড়িতে আসতেন, একটা ভোটকে কেন্দ্র করে যখন হামলা চলছিল এখানে ঢুকে বিজেপির সেই গুন্ডা বাহিনী যখন আপত্তিকর কাজ করছিল, গুরুপদকেও কোপ মেরেছে, হাত রক্তাক্ত, তখন সেই বিষ্ণুপদ মন্ডল তিনি বলেছিলেন যেগুলো কি হচ্ছে এখানে, কেন বাড়ির মধ্যে আপনারা এই হামলা করছেন। সঙ্গে সঙ্গে তার বুকে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়, ভাবা যায় না। মা কাঁদছেন, স্ত্রী কি করবেন এখনো গোটা বিপদটা বুঝে উঠতে পারেননি। হারিয়েছেন একজনকে, রেসপন্সিবিলিটি দুটো বাচ্চা, এখনো ঘোরের মধ্যে আছে, সামনে কঠিন লড়াই। দাদা বৌদি একই অবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এসেছি। আমি বিস্তারিত বলছি না, শুধু এইটুকু বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই পরিবারের পাশে সব রকম ভাবে থাকবেন। তৃণমূল সরকার থাকবে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থাকবে, এর জন্য সাধ্যমতো যেটুকু যা করার এই পরিবারের পাশে আমাদের সরকার এবং আমাদের দল থাকবে। এই বার্তাটা দিতে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের আশা, কিভাবে কোন পদ্ধতিতে পাশে থাকবেন সেটা এখানকার নেতৃত্ব দোলা দেবাংশু আমরা ওনাদের জানিয়েছি, সেটা এখানে আলোচ্য বিষয় নয়, এটা পরিবারের বিষয়। তৃণমূল পরিবার, তার মধ্যে একটা আঘাত যখন এসেছে সেখানে কর্তব্য পালন করতে পিছিয়ে যাবে না। আমাদের একটা বক্তব্য, একটা অনুরোধ, বারবার এই ধরনের ঘটনা ঘটছে। সিপিএম জমানায় সিপিএম মেরেছে, তৃণমূল মারেনি। আবার তৃণমূল জমানায় বিজেপি মারছে। যারা নন্দীগ্রামে আগে সিপিএম এর গুন্ডা হারমার ছিল, যারা খুন করেছে, ধর্ষণ করেছে, তারা আজকে জয় শ্রীরাম বলে তারা বিজেপি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে তারা মারছে। ধৈর্যের বাঁধ ভাঙে, দেবাংশু বলছিল। কেউ কেউ অ্যারেস্ট হয়েছে, অনেকে এখনো অ্যারেস্ট হয়নি, কি তাই তো? একদম অ্যারেস্ট হয়নি তো? না। অনুরোধ আপনাদের কাছে, ধরুন অ্যারেস্ট হয়নি, কোন আততায়ী সেদিনকে হামলার সঙ্গে ছিল, আমি কিছু কিছু ভিডিও দেখেছি, দল মিলে ঢুকছে, উস্কানি দিয়েছে ওদের নেতারা। যদি দেখেন কেউ এখানে ঘুরছে, দেখতে পেয়ে গেলেন, এমন কিছু করবেন না, আইন হাতে তুলে নেবেন না, যাতে সেটা নিয়ে আবার তৃণমূলের বিরুদ্ধে কেউ প্রচার করতে পারে। ধরে রাখুন, বেঁধে রাখুন, নেতৃত্বকে খবর দিন, পুলিশে খবর দিন, সর্বোচ্চ মহল থেকে ব্যবস্থা হবে। কিন্তু কোন অভিযুক্তকে যদি দেখেন গ্রামে ঘুরছে, আসছে, রাগের বসে এমন কিছু করে বসবেন না যাতে আবার একটা উল্টো কেসের জন্ম দেয়, সেটা করবেন না, ভুল হবে। আপনিও একটা কেসে জড়াবেন, আবার আপনাদের ডিফেন্ড করতে আমাদের নামতে হবে। পুলিশের ভূমিকা এখানে পুরোপুরি ঠিক নেই, একদম ঠিক নেই, একদমই নেই। পুলিশের ভূমিকা ঠিক আছে? একদম নেই, একদম নেই। পুলিশের ভূমিকা ঠিক আছে? পুলিশের ভূমিকা ঠিক আছে? একদমই না। দেখুন, পুলিশ মানে সবাই নয়, কিন্তু নন্দীগ্রামে একাংশের পুলিশ, পূর্ব মেদিনীপুরে একাংশের পুলিশ যে নিরপেক্ষ ন্যায় বিচার করছে না, একটু আগে দেবাংশু যেটা বলেছে আমি সেটাকে সমর্থন করছি। কদিন আগে আমরা নন্দীগ্রাম থানায় এসেছিলাম একই ধরনের ঘটনা,
পরিষ্কার বলেছিলাম এটা হচ্ছেটা কি। আপনারা ন্যায় বিচার করুন। তৃণমূল কংগ্রেসের দায় দায়িত্ব বেশি, কারণ আমরা সরকারি দল, আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা কোন চড়া মানসিকতা নিতে পারি না। সেই সুযোগ নিয়ে আমাদের ছেলেরা, আমাদের সমর্থকরা, তাদের পরিবার মার খাবে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, বিজেপি ঘুরে বেড়াবে, পুলিশ এমন এমন স্টেপ নেবে, এত লুজ মামলা দেবে, বল বাড়িয়ে দিচ্ছে, আর সেটা নিয়ে হাইকোর্টে গিয়ে স্টে নিয়ে আসবে। এই খেলা কিন্তু চলতে পারে না। 2021-এর পর থেকে দাদা চলেই আসছে এটা চলতে পারে না। আমার আরো খারাপ লাগলো, গুরুপদ স্ত্রী বললেন আজকে সকালে বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে দেখলাম নন্দীগ্রাম থানার সামনে দাঁড়িয়ে উনি একটা টেকনিক্যাল কথা বললেন। ছাড়ুন না, যেটা দরকারি সেটা শুনুন। আরে এই যে শুনুন, সারা বাংলায় শুভেন্দু অধিকারীকে গালাগালি এই কুণাল ঘোষের থেকে বেশি কেউ দেয়নি। একদম দাদা, একদম। আমাকে শেখাবেন না কখন কি বলতে হয়। একদম দাদা, যেটা আইনের কথা আইনে বলতে দিন। একদম। গালাগালি দেব, বিশেষণ প্রয়োগ করব, আর নন্দীগ্রামে আপনারা এক হয়ে লড়বেন না, ভোটে জিতবে বিজেপি, সেটা হবে না। ঠিক কথা বলছেন। শুধু গালাগাল দিয়ে হারানো যাবে না। এইটা ঠিক কথা, এইটা ঠিক কথা, বারবার বলে কথা। শুনুন, আজকে উনি ওখানে বললেন কেন দুটো এফআইআর হয়েছে, অর্থাৎ ওইটা দিয়ে ঢুকবে। কিন্তু হাইকোর্টে এবার দেখবেন যে বিচারপতিদের তো এখন নাম বলে দেওয়া যায়, কারা কোন দিকে রায় দেবে। আজকে সকালে বলা হয়েছে যে এটা এটা হিন্দুদের উপরেই অত্যাচার চলছে। আপনি যেটা বলছেন আপনার আবেগ আমি বুঝতে পারছি, ঠিক বলছেন দাদা। আমরা দল করে দিই স্বার্থ করে, দলের জন্য পাগল আমরা। এবার আমাদের বক্তব্য হচ্ছে, বলে দিলেন পারিবারিক। কিসের পারিবারিক? এসব জায়গায় কেউ যদি কারো দুঃসম্পর্কের আত্মীয় বেরোয়, তার মানে পারিবারিক। এ একটা দল করছে, ও একটা দল করে, এই পরিবার একটা দল করে, সে একটা দল করে। সে যখন দলের হয়ে এসে হামলা করছে, একটা ভোটের দিনে হামলা করছে, তো সেটা পারিবারিক হয়ে গেল কি? হয় নাকি কখনো? আমি অনুরোধ করব, সম্মান দিয়ে বলছি, খারাপ কথা বলছি না, আমি সম্মান দিয়ে বলছি, মাননীয় বিরোধী দলনেতা নন্দীগ্রাম থানায় এসে ফিরে গেলেন কেন? যদি ক্ষমতা থাকতো তাহলে এই বোনটার সামনে এসে তো দাঁড়াতে পারতেন। দাঁড়াতে পারেননি, কারণ আপনি জানেন বিজেপির গুন্ডারা খুন করেছে, আপনি সেটা ধামা চাপা দিতে থানায় নাটক করতে গেছেন। চ্যালেঞ্জ করছি, যদি নন্দীগ্রামের বিধায়ক হওয়ার দাবি করে থাকেন, তাহলে 24 ঘন্টার মধ্যে এই গ্রামে, এই বাড়িতে, এই উঠোনে দাঁড়িয়ে এই বোনের কাছে হাত ধরে ক্ষমা চেয়ে যান। আমার গুন্ডারা পাপ করেছে, আমার গুন্ডারা অন্যায় করেছে, আমি এখানে ক্ষমা চাইতে এসেছি। দূর থেকে মিডিয়া ডেকে থানার সামনে গিয়ে নাটক করে চলে যাবেন না। ঘটনাস্থল এই কুঁড়ে ঘরটা, টালির বাড়িটা, ঘটনাস্থলের চরিত্রগুলো এইখানে। আমি দূর থেকে তার মাকে দেখতে পাচ্ছি, আমার পাশে তার স্ত্রী রয়েছেন, আমার সঙ্গে তার বাচ্চা ছেলেরা রয়েছেন, আর বিধায়ক থানায় গিয়ে নাটক করছেন। মানবিকতা থাকলে এদের পাশে এসে দাঁড়াতেন। যদি বলে থাকেন পারিবারিক, তাহলে আসেননি কেন এখানে? কেন আসেননি? কেন আসেননি? যদি এটা আপনারা খুন না করে থাকেন, আপনার বিধানসভা এলাকা একজনকে খুন করা হয়েছে, আপনি কেন আসেননি সেই পরিবারের কাছে? কেন আমাদের আসতে হলো? আপনার যদি স্বচ্ছ দৃষ্টিভঙ্গি থাকতো এবং অপরাধ বোধ না থাকতো, আপনি নিশ্চিত এখানে আসতেন। আপনি আসতে পারেননি। আর থানায় আপনি কি বলে এসছেন সেটা আমরা একটু বাদে বুঝবো। আপনাদের কাছে অনুরোধ রইল, আমরা একটু থানায় যাব। আমি এখান থেকে যা যা রিপোর্ট নেয়ার, দোলা, দেবাংশু, আমরা গত পরশু থেকে বিস্তারিত রিপোর্ট আমরা নিয়েছি। দেবাশিস বলে আমার নাম, দেবাশিস বুথ সভাপতি, যেটা বলছে
ঠিক কথা বলছে। এগুলো আমাদের কাছে পৌঁছেছে। আমরা এখন সরাসরি থানায় যাব। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ রইল, আপনাদের উত্তেজনা, আপনাদের আবেগ আমরা বুঝতে পারছি, কিন্তু কখনো 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 কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো দোষীকে দেখতে পেলেও নেবেন না। পুলিশকে খবর দিন, নেতৃত্বকে খবর দিন, নিজেরা কোনো কাউন্টার মামলায় ভুল করেও জড়িয়ে পড়বেন না। আজকে সকালে বিরোধী দলনেতা এটা বলার সুযোগ পেলেন যে দুটো একই ঘটনায় দুটো এফআইআর হলো কি করে। আমাদের অভিযোগ হচ্ছে পুলিশ হয় চূড়ান্ত গাফিলতি অথবা ইচ্ছাকৃত ভুলে এই ধরনের কথাগুলো বলার সুযোগ করে দেওয়া হচ্ছে। পুলিশ সেদিন রাতে যখন বিষ্ণুপদকে নিয়ে যাওয়া হয়েছে তমলুক হাসপাতালে, আর গুরুপদর হাত কেটে গেছে, তার চিকিৎসা চলছে এখানকার হসপিটালে, তখন পুলিশ সুয়োমোটো গুরুপদ স্ত্রীকে তুলে এনে এফআইআর করিয়েছে। গ্রাম্য বধূ পরিবারের উপর অত বড় অ্যাটাক হয়েছে, মানসিক অস্থিরতা, তিনি তখন বলার কি অবস্থায় আছেন, তাকে দিয়ে একটা কিছু সই করানো হয়েছে। এটা নিয়ে আমাদের তীব্র আপত্তি আছে। সেটা দোলা সেন, দেবাংশু, আমরা সবাই এখানে যারা পদস্থ কর্তারা রয়েছেন আমরা তাদের বললাম এটা আপনারা কি করেছেন, কেন করেছেন, কেন বিরোধীদের এই কথাটা বলার সুযোগ দিলেন, কিসের এত তাড়া, কেন আগে একজনকে তুলে এনে তার যিনি মারা গেছে তিনি তখনও মারা যাননি, তার দাদা স্ত্রীকে তুলে এনে তড়িঘড়ি করে মাত্র 4টে নাম দিয়ে একটা এফআইআর করিয়ে দেওয়া হলো, তাতে অরিজিনাল চক্রান্তকারীরা কিন্তু বাদ চলে গেল। তাহলে পুলিশ এই সুয়োমোটোর নামে এই তদন্তটাকে ডায়ালুট করে প্রকৃত হামলা এবং ষড়যন্ত্রীদের বাদ দেওয়ার এই খেলাটা নন্দীগ্রাম থানা থেকে হলো কেন? এটা এক। দুই, অবিলম্বে বাকি যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে। 3 নম্বর, ওই এলাকায় মানুষ সকলের সামনে অভিযোগ করছেন যে ওখানে একটি স্ট্রাকচার আছে একটা খালের উপরে, নালার উপরে, এবং এলাকার মানুষের অভিযোগ ওখানে রীতিমতো নিয়মিত মদ্যপান, মাদক সেবন হয় এবং সেখান থেকে সমাজবিরোধীরা, বিজেপির গুন্ডারা গ্রামে ঢুকে ঢুকে হামলা করে। আমাদের পরিষ্কার বক্তব্য যে ওটা যদি বৈধ হয় তাহলে বৈধ দোকান হলে বৈধ চলুক, সেখানে কেন এইসব অসামাজিক কাজকর্ম হয়? আর যদি অবৈধ হয় 24 ঘন্টার মধ্যে লোক পাঠিয়ে ভাঙুন, ভেঙে চুরমার করে দিন যদি অবৈধ হয়। তাও ওই অভিযোগ খাটে না। গুরুপদর উপরে যে অ্যাটাক হয়েছে সেটা তো জেনুইন, এখনো তার হাতটা কাটা। তাহলে গুরুপদর স্ত্রী তার জন্য এফআইআর করেছেন, আর বিষ্ণুপদ মারা গেছেন তার 2 ঘন্টা পরে, তাহলে বিষ্ণুপদ স্ত্রী পরের দিন তার জন্য এফআইআর করেছেন। ফলে এটা নিয়ে অত বড় টেনশনের কিছু নেই। ওটা নিয়ে যে খুব নাচছে যে এফআইআর কেন, বিরোধী দলনেতা এই যেটা বলছেন দুটো এফআইআর, তো দুটো এফআইআর এর প্রথম কথা হচ্ছে থানা এই কাজটি এত তড়িঘড়ি করে এই সুয়োমোটো কেন করতে গেল। আর 2 নম্বর হচ্ছে গুরুপদ স্ত্রীর এফআইআর যদি ধরা হয় কে কে হামলা করেছে, তাহলে সেটা গুরুপদর অ্যাটাকের উপর, আর বিষ্ণুপদ যে মারা গেছে তার স্ত্রীকে দিয়ে যে এফআইআর, তার স্ত্রীর যে এফআইআর, তাহলে সেটা খুনের মামলার সঙ্গে। ফলে এই বিরোধী দলনেতাকে এই কথাগুলো কেন বলার সুযোগ দেয়া হচ্ছে, সেটা থানা আইনি সব সামঞ্জস্য রেখে সব কাজ করুক, এমন কোনো যেন ফাঁক না থাকে, এমন কোনো ফাঁক না রাখা হয় যে 2 দিন বাদে আবার কেউ হাইকোর্টে গেল এবং হাইকোর্টে গিয়ে সেটা নিয়ে আবার একখানা করে স্টে নিয়ে এলো, তার জন্য কিন্তু দায়ী থাকবে নন্দীগ্রাম থানা। এটা আমরা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। 2 হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার সক্রিয়ভাবে বিজেপি করে বেড়াচ্ছে এবং ওই এলাকার মিটিং করছে, মিছিল করছে, পুলিশের পরিচয় দিয়ে লোককে থ্রেট করছে। তাকে পুরোপুরি নন্দীগ্রাম থানায় ক্লোজ করতে হবে, পুলিশের ত্রিসীমানায় তাকে দেখতে যাই না। সেটা দলীয় কাজ করতে পারে না, মিছিলে গেলেই তার ক্ষেত্রে এটা হওয়া উচিত। আর একটা বিষয় হচ্ছে যে একটা অভিযোগ এসছে যে গুরুপদ মণ্ডলের স্ত্রীকে পুলিশ সুয়োমোটো তুলে এনে রাত্রেবেলা যে এফআইআর করাতে গেছিল গ্রাম্য বধূ,
তাকে কিছু বলা হয়েছে, তাতে তিনি সই করেছেন। এবার যিনি বয়ানটা লিখেছেন যে তিনি তার কাছ থেকে সেই রাতেই টাকা চেয়েছেন, তিনি পুলিশ নন। কিন্তু তিনি, আমরা সেটা খতিয়ে দেখলাম, থানায় হয়ে ডেকে পাঠানো হয়েছিল, বাট তিনি পুলিশ নন, পুলিশ কর্মী নন, স্থানীয় অন্য কোনো ব্যক্তি, যিনি, যাকে পুলিশই ডেকে এনেছিল, এবং তিনি এই এফআইআর লিখে দেওয়ার নাম করে তার কাছ থেকে টাকা চেয়েছেন। আমরা বলেছি যে এটা আনফরচুনেট যে একটা এত বড় কেসে যে একজন একটা এফআইআর লিখতে বাইরের থেকে লোক ডেকে এনে দিতে হচ্ছে, এবং সেই আক্রান্ত বা পরিবারের মহিলার কাছ থেকে টাকা চাইছে। অবিলম্বে মহিলার স্টেটমেন্ট নিয়ে রেকর্ড করে যিনি এই টাকা চেয়েছেন তার বিরুদ্ধে আইনি প্রসিডিংস শুরু করতে হবে। আর ওই এলাকায় যেহেতু এই পরিবারের উপর আগেও অ্যাটাক হয়েছে, যথাযথ ব্যবস্থা হয়নি, এবং সেদিনও থ্রেট করেছে, ফলে সেইটা, ফলে ওখানে পুরোদস্তুর যথাযথ জায়গায় ক্যাম্প চাই, এবং ক্যাম্পে পর্যাপ্ত পুলিশ রাখতে হবে। আর একটা মারাত্মক অভিযোগ, যখন আমরা বেরোচ্ছি বহু মহিলা এবং পুরুষ আমাদের দাঁড় করিয়ে অভিযোগ করেন যে শুধু খুন করা নয়, দাহ করে ফেরার সময় হুমকি দিয়েছে বিজেপি, যারা দাহ করতে গেছিল পরের লাশটা তাদের মধ্যে থেকে পড়বে। ফলে মহিলারা বলছেন আমরা চিনি আমাদের কারা হুমকি দিয়েছে। সেটা পুলিশকে বলা হয়েছে অবিলম্বে তাদের স্টেটমেন্ট নিয়ে তারা যাদের আইডেন্টিফাই করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে দাবি করছেন যে এটা কোনো রাজনৈতিক মার্ডার নয়, এটা পারিবারিক। এটা সম্পূর্ণ রাজনৈতিক। দেখুন, এটা সব জায়গাতেই আপনারা জানেন যে কে কার দুঃসম্পর্কের কোন আত্মীয়, তার মানেই তো এটা তো পারিবারিক হতে পারে না। আমরা শুধু এখানকার বিধায়ককে, বিরোধী দলনেতাকে এটাই জিজ্ঞেস করতে চাই, যদি পারিবারিক কেউ হয় তার বিধানসভা কেন্দ্রে, তিনি সেই পারিবারিক হত্যাকাণ্ডে মৃত পরিবারের পাশে দাঁড়াননি কেন? রাজনৈতিক নয় তো? উনি থানা থেকে স্টেটমেন্ট দিয়ে চলে যাচ্ছেন, নিজের বিধানসভা এলাকায় পারিবারিক কাণ্ডে কেউ মারা গেছেন, তার পাশে দাঁড়াবার তার কর্তব্য নয়? এলাকার জনপ্রতিনিধি হিসেবে উনি সেটার উত্তরে ভাবুন। আমরা তো পরিষ্কার ওই গ্রামের সভা থেকে চ্যালেঞ্জ করেছি যে যদি এটা পারিবারিক কাণ্ডে কেউ মারা গেছেন, তার পাশে দাঁড়াবার তার কর্তব্য নয়? এলাকার জনপ্রতিনিধি হিসেবে উনি সেটার উত্তরে ভাবুন। আমরা তো পরিষ্কার ওই গ্রামের সভা থেকে চ্যালেঞ্জ করেছি যে যদি এটা ব্যক্তিগত হয়, তো উনি তো বিধায়ক, তো উনি সেই পরিবারের কাছে নিহত ব্যক্তির সামনে উনি থানায় কেন মধ্যে ওনার যদি সৎসাহস থাকে, উনি যদি নন্দীগ্রামের বিধায়ক হন আর ওটাকে যদি বলেন যে ওটা পারিবারিক ঘটনা, তাহলে ওই পাড়ায় ওই বাড়িতে গিয়ে ওই সন্তানহারা মা, স্বামীহারা স্ত্রী আর পিতৃহারা ছেলেদের সঙ্গে গিয়ে উনি গিয়ে একবার দেখা করে আসুন। সেদিন গত রবিবার দিন যেখানে ভোট হয়েছিল, সমবায় ভোট, সেখানে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল সেই নিয়ে তিনি এনআইএ তদন্ত দাবি করছেন। বলতে পারবো না ওখানে কারা বোমা মেরেছে, আদৌ বোমা পড়েছিল কিনা কোথেকে জানবো? যেটা জানি না সেটা কি করে বলবো? এখন হঠাৎ একটা কেউ কোনো কথা, সে তো আমরা এখন আজকে শুনলাম দাহ করে ফেরার সময় ফায়ারিং হয়েছে, দাহ করে ফেরার সময় ফায়ারিং হয়েছে, এবং তারা ফায়ার করতে করতে থ্রেটও করেছে। ওই থ্রেটটা যে যারা এবার দাহ করতে এসছে তাদের এবার পরের লাশ তাদের পড়বে, তো সেই তদন্তটা হোক। ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষমতায় ওনারা তো অনবরত এনআইএ, সিবিআই, ইডি, কেন্দ্রীয় বাহিনী এছাড়া চলেন না। একজন বিধায়কের মুভ করতে তো 40 গাড়ি কেন্দ্রীয় বাহিনী লাগে। তোমরা এসব এনআইএ কথা বলবেন তো কি আছে? হাজার এনআইএ, সিবিআই, ইডি, কেন্দ্রীয় বাহিনীর পরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়যাত্রা এবং বাংলার উন্নয়নকেও আটকাতে পারে না। উনি সেসব ভাবুন। উনি আরেকটা কথা বলছেন যে নন্দীগ্রামের সঙ্গে যাদের কোনো নারীর সম্পর্ক নেই সেই সমস্ত ছিন্নমূলরা বিকেলবেলা আসবে একটা অরাজনীতিকে রাজনীতি করার জন্য। নন্দী যিনি বলছেন তিনিই তো কাঁথির লোক, তো আস্তে আস্তে তিনি এখানে রাজনীতি করার তাকে সুযোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর তিনি এসছেন। তো যিনি নিজেই নন্দীগ্রামের লোক নন, নন্দীগ্রামের ভূমিপুত্র নন, তো তিনি এই ধরনের কথাগুলো বলেন কি করে? ওকে জিজ্ঞেস করুন তো, নরেন্দ্র মোদী কি বারাণসীর ভূমিপুত্র? তাহলে বারাণসী থেকে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন কি করে? এগুলো কোনো কাজের কথা হলো? রাজনীতি এখানে নিশ্চয়ই যারা ভূমিপুত্র, যারা সংগঠক, তারাও আছেন, কিন্তু একটা দল, তা সেখানে তাহলে
মানবাধিকার কমিশন, দিল্লির ডেলিগেশনটা আসে যখন বাংলায়, তো সেগুলো কি সব বাংলার ভূমিপুত্র আসে দিল্লি থেকে? যখন এই শুনুন, ওনার পায়ের তলার মাটি শক্ত নয়, উনি নিজে খুব টেনশনে আছেন, প্রচুর ক্রাইসিসে আছেন, সেই জন্য এইসব ভুলভাল কথা উনি ইদানিং প্রচুর বলছেন। এটা নিয়ে ওনাকে এত গুরুত্ব দিয়ে ওনার কথা এতক্ষণ ধরে আমরা ওনার কথার উত্তর দেওয়াটা ঠিক মনে করছি না, তাতে ওনার আরেকটু ল্যাজ মোটা হবে। না, এখন একটা বিষয় আছে, শুভেন্দু অধিকারী যদি মনে করেন আমরা ছিন্নমূল, আমাদের সাথে নন্দীগ্রামের নারীর সম্পর্ক নিয়ে আমরা সন্ধ্যেবেলা আসছি, শুভেন্দু বাবু যখন ল্যাজ নাড়াতে নাড়াতে বকটুই কিংবা সন্দেশখালি গিয়েছিলেন, সেই বকটুই বা সন্দেশখালির সঙ্গে কি তার কোনো নারীর সম্পর্ক ছিল? তিনিও কি সেই কারণে ছিন্নমূল হয়ে রাজনীতি করতে গিয়েছিলেন সেখানে? আসলে নিজের ইতিহাসটা তিনি যখন পড়তে থাকেন তখন সেই ইতিহাসটা দেখতে দেখতে তিনি উত্তর দেন ভবিষ্যতের দিকে তাকিয়ে। বলছি, ওনার নিজের পায়ের তলার মাটি শক্ত নয়, উনি নিজে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, তাই ওনার প্রত্যেকটি পাগলামির কথা আর যা মনে হবে তাই উনি বলবেন তুগলকি স্টাইলে, আর তার উত্তর আমাদের দিতে হবে, তার কোনো মানে নেই। একটাই কথা, আমরা এখানে যে মারা গেছেন তার বিচার চাই। এবং আমরা যেমন থানায় এসেছি, পরিবারের কাছেও গেছি, আমরা থানায় এসেছি, আমরা তো পরিবারের কাছেও গেছি। তুমি থানায় এসে ফিরে গেলেন কেন? পরিবারের কাছে গিয়ে দাঁড়াবার সাহসটা দেখালেন না কেন? সেই মায়ের কাছে গেলেন না কেন যার সন্তানকে বিজেপির ছেলেরা সামনে বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে খুন করেছে চোখের সামনে? তিনি সেই স্ত্রীর কাছে গেলেন না কেন যার স্বামীকে খুন করা হয়েছে? তিনি গোটা প্রেস ব্রিফিংটা, গোটা বিপ্লবটা, গোটা বিবৃতিটা থানার সামনে দাঁড়িয়ে দিলেন কেন? আমরা তো ওই পাড়ায়, ওই বাড়িতে, ওই পরিবারের কাছে গিয়েছি। উনি ছিন্নমূল নন বলে। চলো আরেকটা সেটা হচ্ছে যে আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে সেখানে আদালতে তোলার আর্জি জানানো হয়েছিল, চট্টগ্রাম আদালত সেই আর্জি খারিজ করতে। এটা সম্পূর্ণ আলাদা দেশের বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আলাদা দেশের বিষয়, আমরা রাজ্য হয়ে কথাও বলতে পারি না, অ্যাক্টও করতে পারি না। আমরা যেটা বারবার বলছি, এখানে একজন সাংসদও রয়েছেন, যে এই বাংলাদেশের এই ধরনের অদ্ভুত এবং মানে দুর্ভাগ্যজনক কাণ্ড কারখানাগুলো থামানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তারা দিল্লি থেকে যোগাযোগ করবেন, দিল্লি থেকে চাপ দেবেন, দিল্লি থেকে কথা বলবেন, দিল্লি থেকে পদক্ষেপ নেবেন, কিন্তু সেগুলো কেন্দ্রীয় সরকার করছে না। কিন্তু এখানে আমাদের কিছু বলার বা করার নেই। আমরা কোথাও সংখ্যালঘুর উপর কোনো আক্রমণের পক্ষে নই, আমরা সব সময় সংখ্যালঘু সংখ্যাগুরু একসাথে চলার পক্ষপাতী। কিন্তু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইস্যু, এ বিষয়ে সমস্ত দায়িত্ব ইউনিয়ন গভর্নমেন্টের, তারা নিজেরা করতে পারে দায়িত্ব, যদি পালন করতে না পারে আমাদের মুখ্যমন্ত্রী পদ দেখিয়েছেন, তার সাজেশনটা শুনুন, ইউনাইটেড নেশনে গিয়ে পিস কিপিং মিশন পাঠান। আফগান তালিবান যে ঘাটালে যে মেলা উপলক্ষে গঠিত কমিটির একটা মন্দির, সেখানে উপাসনা হবে, তো সেখানে এইসব কথাগুলো আসছে কোথার থেকে? এবং তাকে হোমে রাখা হয়েছে। একজন কিশোর, তিনিও সাঁতরে পেরিয়ে এসেছেন, বলছেন যে তারা ইসকন ধর্মাবলম্বী ছিল, সেই জন্য সেখানে আঘাত করা হচ্ছে। দেখুন, আমরা তো বারবার বলছি বাংলাদেশে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে, কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলেছেন বাংলাদেশ আলাদা দেশ, আমরা একটা রাজ্য। ফলে এখানে দাঁড়িয়ে আমরা ওখানে কিছু বলতেও পারি না, আমাদের কিছু করণীয়ও নেই। যা করণীয় এবং দায়িত্ব সেটা কেন্দ্রীয় সরকারের। তো কেন্দ্রীয় সরকার যদি পদক্ষেপ না নেয়, কেন্দ্রীয় সরকার যদি যথাযথ ব্যবস্থা না নেয় এবং বাংলাদেশে এগুলো চলতে দেয়, তো সেখানে বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশে যেমন কিছু মানুষ নির্যাতিত হচ্ছেন, পাশাপাশি আরো যেটা বিপজ্জনক, যে ভারত বিরোধী কিছু শক্তি, আমি নাম করছি না, হয়তো আন্তর্জাতিক মানচিত্রের শক্তি, ভারত বিরোধী, তারা এই বিজেপি যেটা থামাতে পারছে, তিনি যেখানে দাঁড়াবেন সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। শুনুন, 250 আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য 26 সালে বাংলার মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু 30টা আসন পেয়ে যে বিরোধী দলনেতার স্বীকৃতিটা সাংবিধানিকভাবে পাওয়ার যে রীতিটা, বিজেপি সেই 30টাও পাবে না। আগে এই হিসাবটা করুন। দেখুন, আমরা তো বারবার বলছি বাংলাদেশে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে, কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলেছেন বাংলাদেশ আলাদা দেশ, আমরা একটা রাজ্য। ফলে এখানে দাঁড়িয়ে আমরা ওখানে কিছু বলতেও পারি না, আমাদের কিছু করণীয়ও নেই।
যা করণীয় এবং দায়িত্ব সেটা কেন্দ্রীয় সরকারের। তো কেন্দ্রীয় সরকার যদি পদক্ষেপ না নেয়, কেন্দ্রীয় সরকার যদি যথাযথ ব্যবস্থা না নেয় এবং বাংলাদেশে এগুলো চলতে দেয়, তো সেখানে বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশে যেমন কিছু মানুষ নির্যাতিত হচ্ছেন, পাশাপাশি আরো যেটা বিপজ্জনক যে ভারত বিরোধী কিছু শক্তি, আমি নাম করছি না, হয়তো আন্তর্জাতিক মানচিত্রের শক্তি ভারত বিরোধী, তারা এই বিজেপি যেটা থামাতে পারছে না, সেটা ভারত বিরোধী শক্তি বাংলাদেশের অস্থিরতাকে ভারত বিরোধী মঞ্চ হিসেবে ব্যবহার করছে। তো সেটাও তো কেন্দ্রের থামানো উচিত। আফগান তালিবান সেখানে আদালতে তোলার আর্জি জানানো হয়েছিল, চট্টগ্রাম আদালত সেই আর্জি খারিজ কোথা থেকে এটা সম্পূর্ণ আলাদা দেশের বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আলাদা দেশের বিষয়, আমরা রাজ্য হয়ে কথাও বলতে পারি না, একটা করতে পারি না। আমরা যেটা বারবার বলছি, এখানে একজন সাংসদও রয়েছেন, যে এই বাংলাদেশের এই ধরনের অদ্ভুত এবং মানে দুর্ভাগ্যজনক কাণ্ড কারখানাগুলো থামানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তারা দিল্লি থেকে যোগাযোগ করবেন, দিল্লি থেকে চাপ দেবেন, দিল্লি থেকে কথা বলবেন, দিল্লি থেকে পদক্ষেপ নেবেন, কিন্তু সেগুলো কেন্দ্রীয় সরকার করছে না। কিন্তু এখানে আমাদের কিছু বলার বা আমরা কোথাও সংখ্যালঘুর উপর কোনো আক্রমণের পক্ষে নই। আমরা সব সময় সংখ্যাগুরু একসাথে চলার পক্ষপাতী। কিন্তু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইস্যু, এই বিষয়ে সমস্ত দায়িত্ব ইউনিয়ন গভর্নমেন্টের। তারা নিজেরা করতে পারে দায়িত্ব, যদি পালন করতে না পারে আমাদের মুখ্যমন্ত্রী পথ দেখিয়েছেন, তার সাজেশনটা শুনুন, ইউনাইটেড নেশনে গিয়ে পিস কিপিং মিশন পাঠান। আফগান তালিবান যে ঘাটালে ঘটেছিল সমবায় ভোট, সেখানে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল সেই নিয়ে তিনি এনআইএ তদন্ত দাবি করেছেন। বলতে পারবো না ওখানে কারা বোমা মেরেছে, আদৌ বোমা পড়েছিল কিনা কোথেকে জানবো? যেটা জানি না সেটা কি করে বলবো? এখন হঠাৎ একটা কেউ কোনো কথা, সে তো আমরা এখনো আজকে শুনলাম যে দাহ করে ফেরার সময় ফায়ারিং হয়েছে, দাহ করে ফেরার সময় ফায়ারিং হয়েছে, এবং তারা ফায়ার করতে করতে থ্রেটও করেছে। ওই থ্রেটটা যে যারা এবার দাহ করতে এসছে তাদের এবার পরের লাশ তাদের পড়বে, তো সেই তদন্ত না হোক। ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষমতায় ওনারা তো অনবরত এনআইএ, সিবিআই, ইডি, কেন্দ্রীয় বাহিনী এছাড়া চলেন না। একজন বিধায়কের মুভ করতে তো 40 গাড়ি কেন্দ্রীয় বাহিনী লাগে। তোমরা এসব এনআইএ কথা বলবেন তো কি আছে? হাজার এনআইএ, সিবিআই, ইডি, কেন্দ্রীয় বাহিনীর পরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়যাত্রা এবং বাংলার উন্নয়নকেও আটকাতে পারে না। উনি সেসব ভাবুন। উনি আরেকটা কথা বলছেন যে